গতদিনের ভিডিওটা যারা দেখেছো সেই ভিডিওটা দেখলে আজকের উপপাদ্যটা যখন আমি বোঝাচ্ছি বা বোঝাবো তখন দেখবে যে আজকেরটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। অর্থাৎ গতদিনের যেটা দেওয়া ছিল আর যেটা প্রমাণ করেছি আজকে ঠিক উল্টো। আজকে যেটা প্রমাণ করব গতদিন সেটা দেওয়া ছিল। দেখো কতটা সোজা। গতদিনেরটা আর আজকেরটা পাশাপাশি আমি কম্পেয়ার করেই করব। আজকে যে উপপাদ্যটা দেওয়া আছে, যে বিষয়বস্তু, যে স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া আছে পরীক্ষাতে, তোমাদের এইটাই প্রশ্ন আকারে থাকবে। অর্থাৎ এই যে প্রশ্নটা দেখছো, যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা দেওয়া আছে, এইটাকে কাজে লাগিয়ে আমাকে উপপাদ্যটা প্রমাণ করতে হবে। যাবতীয় যা কিছু করার এই যে স্টেটমেন্ট বা বিবৃতি রয়েছে, এই বিবৃতিটাকে কাজে লাগিয়েই করতে হবে। তাহলে দেখি কি বলছে। বলছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা। তাহলে বুঝতেই পারছো এটা একটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। বৃত্ত আঁকতে বলেছে, সেই বৃত্তের একটা জ্যা আঁকতে বলেছে, সেই জ্যাটা যেন ব্যাস না হয়। তো আমি একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকা খুবই সোজা। বৃত্ত আঁকতে গেলে কি করতে হবে, কোন একটা বিন্দুকে আমি এমন ভাবে ঘিরবো, কোন একটা পয়েন্টকে এমন ভাবে ঘিরবো যাতে করে সেই পয়েন্টটা সবসময় মিডিলে থাকে। অর্থাৎ যে সরল বক্ররেখা দিয়ে ঘিরছি সেই বক্ররেখা যেন বিন্দুটাকে সবসময় সমান দূরত্বেই রাখে। তাহলে যে ছবিটা পাবো, যে আহ, সঞ্চার পথটা তৈরি হবে, অর্থাৎ যে পথ দিয়ে আমি লাইনটাকে টানবো, সেই যে পথ তৈরি হচ্ছে সেটাকে আমরা একটা বলবো বৃত্ত। তাহলে আমি একটা পয়েন্ট নিয়েছি, মনে করো এই পয়েন্টটা হচ্ছে সি, সেন্টার, কেন্দ্র। এই কেন্দ্রকে এমন ভাবে আমি ঘিরছি কিছুটা দূর দিয়ে যাতে এই বিন্দুটা সবসময় মিডিলেই থাকে। বলেছে তাহলে বৃত্ত আঁকতে বলেছে, তো বৃত্তটা এঁকে নিলাম। আমি আগেই বলেছি যে বৃত্তটা যখন আঁকতে বলবে তখন তোমরা সবসময় লিখবে যে এই বৃত্তের যে নাম আছে, কি নাম আছে, দেখো অন্য কোথাও কিন্তু কিছু আমি অক্ষর দিয়ে প্রকাশ করিনি, শুধুমাত্র কেন্দ্রটাকে সি দিয়ে প্রকাশ করছি। সেই কারণে আমি বলবো যে ধরি সি কেন্দ্রীয় বৃত্ত। তুমি যদি অন্য কিছু ধরতে তাহলে লিখতে যে ধরি পি কেন্দ্রীয় বৃত্ত বা এ কেন্দ্রীয় বৃত্ত, যেটা ধরবে সেটা লিখবে। আমি এখানে সি ধরেছি, তার জন্য লিখবো যে ধরি সি কেন্দ্রীয় বৃত্তের। বৃত্তের কি বলেছে, বৃত্তের একটা জ্যা আঁকতে বলেছে, সেই জ্যাটা যেন ব্যাস না হয়। আগের উপপাদ্যটাও সেই একই বিষয় ছিল, একটা জ্যা আঁকতে বলেছিল, সেই জ্যাটা যেন ব্যাস না হয়। তাহলে আমি একটা জ্যা আঁকবো। জ্যা আঁকা জানো, বৃত্তের পরিধির ওপরে যে কোনো দুটো বিন্দু যদি যোগ করা যায় বৃত্তের পরিধির ওপরে, এখানে একটা বিন্দু নিচ্ছি মনে করছি এ, এখানে একটা বিন্দু নিচ্ছি মনে করছি বি, যে কোনো বিন্দু নিয়ে যদি যোগ করে স্কেল দিয়ে, তাহলে যে সরল রেখাটা তুমি পাবে সেই সরল রেখাটাকে বলবো ওই বৃত্তের জ্যা। তাহলে এই জ্যাটা আঁকতে বলেছে এবি জ্যা, যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে এই জ্যাটাই হয়ে যাবে ব্যাস। তো কেন্দ্রের মধ্যে দিয়ে যায়নি, তো এবি যে জ্যাটা আঁকলাম সেটা ব্যাস নয় এরকম একটা জ্যা আঁকলাম। তো আমাকে কি বলেছে, একটা বৃত্ত আঁকো, আঁকলাম সি কেন্দ্র বৃত্ত। তারপরে কি বললো, একটা জ্যা আঁকো যেন ব্যাস না হয়। জ্যা এঁকেছি, ব্যাস হয়নি, জ্যার নাম দিয়েছি এবি। এবার বলছে যে কেন্দ্রগামী কোন সরল রেখা যদি সমদ্বিখণ্ডিত করে এই জ্যাটাকে, কেন্দ্রগামী কোন সরল রেখা, অর্থাৎ এই যে বৃত্তের যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ, কেন্দ্র থেকে গমন করছে একটা সরল রেখা, কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর অসংখ্য সরল রেখা তুমি আঁকতে পারবে, অসংখ্য সরল রেখা আঁকতে পারবে। তো বলছে এমন একটা সরল রেখা আঁকো যেটা এই এ বি যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এ বি যাকে সমান দুটো টুকরে ভাগ করবে। সমান দুটো টুকরো করার অর্থ কি স্যার? সমান দুটো টুকরো করার অর্থ হচ্ছে যে এ বি জ্যায়ের যে পরিমাপ হবে, যে মেজারমেন্ট হবে, মাপ হবে, এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্য, যদি আমি ধরি যে এ থেকে বি পর্যন্ত যে জ্যায়ের দৈর্ঘ্য এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? সমদ্বিখণ্ডিত মানে সমান দুটো টুকরো করা। সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে টুকরো। তাহলে এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর অসংখ্য তুমি সরলরেখা টানতে পারবে। কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অসংখ্য সরলরেখা টানতে পারবে, কিন্তু তোমাকে এমন একটা সরলরেখা টানতে বলেছে যে সরলরেখাটা কিনা এই জ্যাটাকে সমান দুটো টুকরো করছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই এই যে যে এই যে যে আমি জ্যাটা পেয়েছিলাম সেই জ্যায়ের ওপরে, এটা যদি 10 সেন্টিমিটার মনে মনে ভাবি, তাহলে ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে ঠিক এ বি এর মিডিল পয়েন্ট, মাঝখানের বিন্দু, যার নাম আমি দিয়ে দিলাম মনে করো ডি। তো ডি, আমি ডি কে ধরলাম যে এই জ্যায়ের মধ্যবিন্দু। এইবার যদি সি এবং ডি জুড়ে দিই, তাহলে যে সরল রেখাটা পাচ্ছি সেই সরল রেখাটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই সরল রেখাটা, যে সরল রেখাটা অর্থাৎ সিডি সরলরেখা, যেটা কিনা এ বি জ্যাকে সমান দুটো টুকরো করেছে। সমান দুটো টুকরো করেছে কিভাবে? কারণ এ বি এর মিডিল পয়েন্ট আমি ডি আগের থেকেই
মেপে দেখে নিয়েছি। সেই কারণেই সি আর ডি জুড়ে দিলে এই ডি বিন্দুটা এ বি সরলরেখাকে দুটো টুকরো করেছে। ডি বিন্দুটা কোথা থেকে তৈরি হয়েছে? না, সি থেকে তৈরি হয়েছে। যেমন বলেছিল যে কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্র থেকে গমন করে আসছে, কার উপরে আসছে? এ বি জ্যায়ের উপর আসছে, এসে কোথায় মিশছে? ডি বিন্দুতে মিশছে। কেমন ভাবে মিশছে? যাতে করে এ বি কে দুটো সমান আকারে টুকরো করে দেয়। তাহলে ডি যদি মধ্যবিন্দু হয়, আমি এখানে লিখেছি ডি হচ্ছে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? ডি মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এ বি সরলরেখার মধ্যবিন্দু। তাহলে ডি যদি মধ্যবিন্দু হয়, সেটা কি অর্থ প্রকাশ করে? অর্থাৎ ডি মধ্যবিন্দু হলে আমরা বলতে পারবো যে এডি, এ থেকে ডি পর্যন্ত আর বি থেকে ডি পর্যন্ত এই দুটো দৈর্ঘ্যই সমান হবে। যদি পুরোটা 10 সেন্টিমিটার হয়, তাহলে এ থেকে ডি পর্যন্ত এটা 5 হবে, বি থেকে ডি পর্যন্ত এটাও 5 হবে। হয়ে গেল। এটা দেওয়া আছে বই, প্রদত্ত বইয়ে বলেই দিয়েছে যে আমি এইটুকু ইনফরমেশন তোমাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইবার তুমি দেখাও, আমি ততগুলো কন্ডিশন দিলাম, এবার বলছে তুমি দেখাও যে প্রমাণ করো এবি সরলরেখার ওপরে এই সিডি, এই সিডি যে কেন্দ্রগামী একটা সরলরেখা এঁকেছি, সেই সরলরেখাটা লম্ব হবে। অর্থাৎ আমাকে যেটা প্রমাণ করতে হবে, আমি উপরে যদি লিখি যে প্রমাণ করতে হবে যে, আমরা কি দেখলাম যে প্রমাণ করতে হবে যে সিডি সরলরেখাটা এবি সরলরেখার উপর লম্ব। লম্ব চিহ্নটা দিয়ে দিয়েছি। লম্বর অর্থ কি? লম্বর অর্থ বারে বার বললি, লম্বর অর্থ হচ্ছে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজাসুজি অবস্থায় থাকবে, কোনো দিকে বেঁকে থাকবে না। যদি এরকম থাকে তাহলে একটা সরলরেখার উপর একটা সরলরেখাকে আমি লম্ব বলতে পারবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সমস্ত কিছুতেই লম্ব দেখানোর কথা কেন বলে? লম্বটার মধ্যে কি এমন গুরুত্ব আছে যে লম্বকে আমি টেনে ধরে নিয়ে আসি, সবসময় লম্ব দেখাও, 90 ডিগ্রি দেখাও? এর মধ্যে কি এমন গুরুত্ব আছে? দেখো, গুরুত্বটা বোঝো। গুরুত্বটা, আমি যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, বা তোমরা যে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকার ফলে যে আমার যে পুরো ওয়েট, আমার পুরো ওয়েটটা কিন্তু আমার পায়ের মধ্যে দিয়ে মাটির সঙ্গে সাপোর্টে আছে। আমি যেভাবে দাঁড়িয়ে আছি, আমার পুরো ওয়েটটা কিন্তু আমি আমার পা বহন করে চলছে। কিভাবে দাঁড়িয়ে আছি? মেঝের সঙ্গে আমি কিন্তু লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে আছি, মেঝের সঙ্গে কিন্তু অন্য কোনো অ্যাঙ্গেল করে দাঁড়াইনি। অর্থাৎ সামনের দিকে আমি যতটা ঝুঁকে আছি, পিছনের দিকেও ততটাই ঝুঁকে আছি, 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছি। যদি 90 ডিগ্রি কোণ না করে দাঁড়াতাম, যদি একটু সামনের দিকে বেঁকে বা পিছনের দিকে বেঁকে দাঁড়াতাম, তাহলে কি হতো? দেখো, আমি যদি সামনের দিকে একটু বেঁকে দাঁড়াই, একটা কোণ করে দাঁড়াই, 90 ডিগ্রি না, বুঝতে পারছো সামনের দিকে একটু বেশি বেঁকে আছি, পেছনের দিকে কম বেঁকে আছে। তাহলে দেখো, আমি আমার নিজের ওয়েটটাই রাখতে পারছি না, নিজের ভরটা রাখতে পারছি না। এই বুঝি মনে হচ্ছে যে সামনের দিকে আমি ঝুঁকে পড়ে গেলাম। দেখো, এরকম মনে হচ্ছে। অর্থাৎ আমার মনে হচ্ছে যে আমি সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছি। এরপরে ধরো আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর যদি একটা ওয়েট চাপিয়ে দেওয়া হয়, একটা বোঝা বা একটা ওয়েট চাপিয়ে দেওয়া যায়, সেই আমার ক্ষমতা মতো, আমার ক্ষমতা অনুসারে সেই ওয়েটটাকে আমি ধরো মাথায় রাখতে পারবো। কিন্তু মনে করো যে আমি যদি 90 ডিগ্রি কোণ না করে দাঁড়াই, এরকম সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়াই বা পিছনের দিকে যদি একটু ঝুঁকে দাঁড়াই, সেই অবস্থায় যদি আমার মাথায় কিছু লোড চাপ পায়, তো আমি এমনি পড়ে যাব। আমি লোড না চাপানো অবস্থায় যখন 90 ডিগ্রি কোণ করে দাঁড়াচ্ছি না, তখনই কিন্তু আমি সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছি, বা পেছনের দিকে যদি এরকম বেঁকে যেতাম, তো পেছনের দিকে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এর দ্বারা কি বোঝাতে চাইছি? এর দ্বারা বোঝাতে চাইছি যে 90 ডিগ্রি যখন কোণ করে থাকবো, যখন ত্রিকোণমিতি পড়াবো, তখন তোমরা দেখবে 90 ডিগ্রি কোণ করে থাকলে আমাদের যে ওয়েটটা, আমাদের যে প্রেশার নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু ম্যাক্সিমাম থাকে, সর্বাধিক থাকে। যখন আমি সামনের দিকে ঝুঁকে যাব, মাথার উপর যদি লোড চাপিয়ে দেয়, আমি পড়ে যেতে পারবো। তো এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরে তুমি দেখবে, মানে অঙ্কটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা পার্ট, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অঙ্কটার বহুল প্রচলন আছে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখবে যে কোনো ব্রিজ তৈরি করছো, কোনো বিল্ডিং তৈরি করছো, সেই বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং, আরেকটা বিল্ডিং এভাবে হয়েই যাচ্ছে। তো বিল্ডিং এর উপর যখন বিল্ডিং তৈরি করছো, তো একটা বিল্ডিং তো বিমের উপর তৈরি হচ্ছে। বিমটা সবসময় 90 ডিগ্রি কোণ করে রাখতে হচ্ছে। কেন রাখতে হচ্ছে? কারণ তার মাথার উপর যখন লোড চাপাবো, যাতে করে সে লোডটা নিতে পারে। লোডটা নিতে পারে। যদি তুমি 90 ডিগ্রি কোণ না করে ওই যে পিলার গুলো বা বিম গুলো চাপাচ্ছ, সেগুলো যদি একটু এদিক ওদিকে বেঁকে থাকে, তাহলে মাথার উপর যখন লোড চাপাচ্ছ, সেই লোডটা কিন্তু বেশিক্ষণ ধরে সে রাখতে পারবে না। অল্প বেঁকে থাকা মানেও বুঝতে হবে যেটা সেন্টার অফ গ্রাভিটি যেটা থাকবে, সেই সেন্টার অফ গ্রাভিটি সেটা সেই পিলার বা বিমের বাইরে চলে যাবে। ফিজিক্সে তোমরা এটা দেখতে পারবে, তখন কিন্তু সেটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। যেমনটা নিজের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, বেঁকে দাঁড়ালে
মনে হচ্ছে তুমি সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছ, বা পেছন দিকে বেঁকে দাঁড়ালে মনে হচ্ছে তুমি পেছন দিকে পড়ে যাচ্ছ। সেই জন্য সমস্ত কিছুই আমরা চিন্তা ভাবনা করবো যখন, যে 90 ডিগ্রি কি করে হয়, অর্থাৎ সমকোণ কি করে তৈরি হয়, এবং এর জন্য এর নাম হয়েছে সমকোণ। বারে বারে বলেছি সমকোণ মানে কেন, কারণ একটা সরল রেখার উপর যে কোণটা তৈরি হয় ম্যাক্সিমাম, সেটাকে সরল কোণ বলি। সরল কোণ মানে 180 ডিগ্রি। এবারে 180 ডিগ্রিকে যদি আমি সমান দুটো ভাগে ভাগ করি, সমান দুটো টুকরো করি, তো সমান দুটো টুকরো করলে বাঁদিকের অংশের সঙ্গে যদি ডান দিকের অংশ সমান হয়, তাহলে এই কোণটাকে বলছি সমকোণ। এই কোণটাকে বলছি সমকোণ, কারণ দুদিকের টুকরোটাই সমান। এবং এই পুরো টুকরোটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুদিকে সমান হতে গেলে একে 90 ডিগ্রি হতে হচ্ছে, এবং ডান দিকেরটাকেও 90 ডিগ্রি হতে হচ্ছে। সেই কারণেই বলছি সমকোণ মানে 90 ডিগ্রি। এবং সমকোণের ক্ষমতা এই কারণেই, কারণ এরকম যদি আমি একটা পিলার টানি বা কোনো বিল্ডিং তৈরি করি বা এই জাতীয় কিছু তৈরি করি, তাহলে এর উপর লোড দিলে সেই লোড নেওয়ার ক্ষমতা হবে সর্বাধিক, এদিক ওদিকে ভেঙে পড়বে না। সেই জন্য আমাকে দেখাতে বলেছে যে কোথায় লোড নেওয়ার ক্ষমতাটা বেশি। এই যে সি থেকে যদি এ বি সরলরেখার ওপরে আমি কোনো সি থেকে যদি এ বি জ্যায়ের ওপরে, যেটা কিনা সরলরেখা, অনেকগুলো আমি সরলরেখা টানতে পারবো, তার মধ্যে যেটা কিনা এই এ বি কে ঠিক মিডিল পয়েন্টে ছেদ করাবে বা ছেদ করবে, সেইটাই হবে লম্ব, এবং সেটাই হবে সব থেকে পাকাপোক্ত, তার মাথার উপর লোড দিলে লোড নিতে পারবে। যদি তুমি ডিটাকে একটু দূরে নিয়ে নাও, এখানে একটু দূরে নাও, তাহলে সি আর ডি যুক্ত করে দিলে যে সরলরেখাটা পাবে, এই সরলরেখাটা কিন্তু লোড নিতে পারবে না। এরকম কোনো যদি পিলার টানো, তাহলে সেই পিলারটা ভেঙে পড়ে যাবে কোনো না কোনো সময়। তাহলে এইটা আমি দেখতে পেলাম। আমাকে তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে সিডি লম্ব এবি। লম্ব কথার অর্থ তুমি বুঝলে, লম্ব কথার মানে বুঝিয়ে দিলাম। লম্ব কথার মানে হচ্ছে বাঁদিকে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার যা মান, এবং ডান দিকে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার মান সমান হবে। এবার দেখো, আগের দিনে আমরা যেটা করেছিলাম, বলেছি দুটোকে পাশাপাশি রেখে আমরা উপপাদ্যটা বুঝবো। আগের দিনে যেটা করেছিলাম সেটা ছিল যে একটা বৃত্ত নাও, আজকে যেমন নিয়েছি, সেই বৃত্তটার একটা জ্যা আঁকু, এঁকেছি এবি জ্যা। আগের দিনেরটার কথা বলছি, সেই জ্যাটা যেন ব্যাস না হয়, ব্যাস আঁকিনি, ব্যাস আঁকতে গেলে কেন্দ্রের মধ্যে দিয়ে যেতে হতো, কেন্দ্রের মধ্যে দিয়ে দিইনি। এবং এই জ্যায়ের ওপরে যদি আমি একটা লম্ব টানি, আমি লম্বটা টানছিলাম, লম্ব টানার অর্থ মানে দুদিকের কোণটাকে সমান করে নিচ্ছিলাম, বাঁ দিকের কোণ আর ডান দিকের কোণ সমান, অর্থাৎ এ, এটাকে যদি ডি বলি, এ ডি সি আর বি ডি সি, এই দুটো সমান করে নিয়েছিলাম। এটা দেওয়া ছিল, কতদিন এটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল, দেওয়া ছিল যে এ ডি সি সমান বি ডি সি। এটা গতদিনের প্রদত্ত ছিল, গতদিন এটা দেওয়া ছিল। আর কি দেখাতে বলেছিল, বলেছিল যে দেখাও যে এডি আর বিডি সমান, অর্থাৎ ডি হবে এবি এর মিডল পয়েন্ট, ডি হবে এবি জ্যায়ের মধ্যবিন্দু। অর্থাৎ আগের দিন আমরা যেটা দেখিয়েছিলাম, প্রমাণ করেছিলাম, সেটা হচ্ছিল এডি সমান বিডি। এটা কিন্তু আমরা গতদিন প্রমাণ করেছিলাম। আর আজকে দেখো ঠিক তার উল্টোটা দেওয়া আছে। গত গতদিন যেটা প্রদত্ত ছিল, গতদিন প্রদত্ত মানে 32 নম্বর উপপাদ্য যেটা প্রদত্ত ছিল, যে ছবিটা পরে এঁকেছি, সেটা ছিল যে দুটো কোণ পরস্পর সমান, অর্থাৎ সিডি আর এবি লম্ব, এটা দেওয়া ছিল। গতদিন দেখাতে বলেছিল যে এডি আর বিডি সমান, এটা দেখাতে বলেছে। আজকে কি দেওয়া আছে, আজকে বলেছে যে গতদিন যেটা দেওয়া ছিল সেইটা আজকে প্রদত্ত, আর গতদিন যেটা দেওয়া ছিল সেটা আজকে প্রমাণ করতে বলেছে। তাহলে ঠিক যেন উল্টোটা, ঠিক হচ্ছে উল্টোটা। গতদিন যেটা দেওয়া ছিল, সেই দেওয়াটা ছিল হচ্ছে কোণ সমান, দুদিকের কোণ সমান দেওয়া ছিল। দেখাতে বলেছিল কি, যে এডি আর বিডি সমান, এডি আর বিডি সমান, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। আর আজকে যেটা দেওয়া আছে, আজকে দেওয়া আছে যে কোণ সমান, তুমি দেখাও যে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এটুকু হচ্ছে পার্থক্য গতদিনের সঙ্গে দেখে। তো উপপাদ্যের প্রমাণ যেটা আছে সেটা একদম হুবহু একই রকম আছে। আমরা লিখি, লেখার পরে তুমি দেখো কি করলাম, প্রথম থেকে যেটা করলাম সেটা আমি লিখছি একবার। এবার আমি যেটা বললাম এতক্ষণ ধরে সেটাই আমি লিখেছি, যেটা মুখে বললাম সেটা লিখেছি, শুধুমাত্র বইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যেটা বৃত্তের কেন্দ্র সি ধরেছিলাম, সেখানে বৃত্তের কেন্দ্র আমি ও ধরেছি। যেহেতু বৃত্তের কেন্দ্রটা ও ধরেছি, সেই কারণে লিখেছি, ধরি ও কেন্দ্র বৃত্তের এবি হলো ব্যাস নয় এরকম একটি জ্যা, যেটা বলেছিলাম, যেটা করেছিলাম সেটাই লিখেছি। এবং ডি হলো এবি এর মধ্যবিন্দু, বলেছিলাম সেটাই লিখেছি। অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত আর বি থেকে ডি পর্যন্ত সমান। এই যে যেটা দেওয়া আছে এটা প্রদত্ত, এটা দেওয়া আছে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম এবির দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এ থেকে ডি পর্যন্ত বোঝার জন্য 5, বি থেকে ডি পর্যন্ত বোঝার জন্য 5। আমি এটা লিখে রাখছি দুটো সমান বলে।
কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওডি সরলরেখাটা এবি এর উপরে লম্ব হচ্ছে। লম্ব হওয়ার অর্থ বাঁদিকের কোণটা আর ডান দিকের কোণটা সমান হবে, সেটা আমাকে দেখাতে বলেছে। তো এটা দেখানোর জন্য যে অতিরিক্ত যে কাজটা করবো সেটা হচ্ছে অঙ্কন। আগের দিন বলেছিলাম মই ধরনের অঙ্কন হচ্ছে এক্সট্রা মই ধরনের জিনিস। তো অঙ্কনে কি করছি? অঙ্কনে আমি ও আর এ জুড়ে দিচ্ছি, ত্রিভুজ তৈরি করছি একটা, ও আর বি জুড়ে দিচ্ছি। তাহলে সেই কথাটাই তুমি লেখো। অঙ্কনে আমি ও আর এ জুড়ে দিচ্ছি এবং ও আর বি জুড়ে দিচ্ছি, তো সেই কথাটাই লিখছি। ও একটা বিন্দু, কমা দিয়ে আলাদা করে দিচ্ছি, এবং এ একটা বিন্দু, এবং ও একটা বিন্দু, বি একটা বিন্দু, দেখো মাঝখানে কমা দেওয়া আছে, যুক্ত করা হলো। দুটো বিন্দুকেই যুক্ত করা যায়, যুক্ত করা হলো বা যুক্ত করলাম, যা খুশি লেখো। প্রমাণ করব। প্রমাণটা ঠিক আগের দিনের প্রমাণটার মতোই প্রমাণ। প্রমাণ করব আমরা। কি প্রমাণ করব? ফার্স্ট প্রমাণ করতে হবে দুটো যে ত্রিভুজ পেয়েছি সেই দুটো ত্রিভুজ সর্বসম। অর্থাৎ বাঁদিকে যে ত্রিভুজটা পেয়েছি এ ডি ও, দেখতে পাচ্ছ এ ডি ও এই ত্রিভুজটা, আর ডান দিকের বি ডি ও এই দুটো ত্রিভুজ, অর্থাৎ আমি যদি লিখি ত্রিভুজ এ ডি ও ও ত্রিভুজ বি ডি ও, এর মধ্যে আমি ফার্স্টে তিনটে মিল দেখাবো। কেন তিনটে মিল দেখাবো? গতদিনের ভিডিওতে আমি বলে দিয়েছি তিনটে মিল দেখাবো। তিনটে মিল আমি কি দেখাতে পারি? ফার্স্টেই যেটা প্রদত্ত সেটাকে কাজে লাগাই। বাঁ দিকের যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজের এডি একটা বাহু, তো এডি বাহুর যে দৈর্ঘ্য, এডি বাহুর যে দৈর্ঘ্য, আর ডান দিকের যে ত্রিভুজটা পেয়েছি ও ডিবি এই ত্রিভুজের বিডি একটা বাহু, তো এই দুটো বাহু সমান। কেন? কারণ এটা প্রদত্ত। প্রদত্ত, এটা বইয়ে দেওয়াই রয়েছে, সেই অর্থে আমরা এটাকে সমান আমি লিখতে পারি। এটাই ছিল শর্ত। 2 নম্বর আমি কি বলতে পারি? 2 নম্বর বলতে পারি যেহেতু ও কেন্দ্র একটা বৃত্ত এবং ও থেকে এ পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে বি পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে দেখো পরিধি পর্যন্ত এসে মিশেছে, কারণ এ এবং বি আমি পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নিয়েছি। তাহলে দুটো দূরত্ব সমান, ও থেকে এ পর্যন্ত এবং ও থেকে বি পর্যন্ত সমান, তো সেটাই লিখছি। ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান হবেই। আর একটা যেটা পড়ে থাকছে সেটা আগের দিন বলেছিলাম, এটা কমন দেওয়াল। ওডিটা হচ্ছে কমন দেওয়াল। বাঁদিকের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের মধ্যে, অর্থাৎ এ ডি ও ত্রিভুজের মধ্যে ওডিটা একটা বাহু। একই রকম ভাবে বিডিও ত্রিভুজের মধ্যে এটা একটা বাহু। যেভাবে আমি যদি বাঁদিকের ত্রিভুজের থেকে এই বাহুটার দৈর্ঘ্য মাপি, ওডি বাহুটার দৈর্ঘ্য যা হবে ডান দিকের ত্রিভুজ থেকে ওডি বাহুটার দৈর্ঘ্য সেই একই হবে। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য যখন সমান, সেই কারণে আগের দিন বলেছিলাম এটাকে আমরা বলবো ওডি হলো সাধারণ, ওডি হচ্ছে সাধারণ বাহু, কমন বাহু, যেটা কিনা দুটোর মধ্যে আছে। তাহলে দুটো ত্রিভুজ সমান দেখাতে গেলে আমি তিনটে মিল দেখিয়ে দিয়েছি, এস এস এস, অর্থাৎ সাইড সাইড সাইড। দুটো ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছি এদের বাহুগুলোর দৈর্ঘ্য সমান। যদি তাই হয় তাহলে আমি এখান থেকে বলতে পারবো, যেহেতু ত্রিভুজ তিনটে জিনিস সমান দেখালে আমি একে সর্বসম বলতে পারি। সর্বসম বলতে বোঝা যায় যে ডান দিকের ত্রিভুজ এবং বাঁ দিকের ত্রিভুজের শুধুমাত্র নামই যা পার্থক্য, বাদ বাকি এরা আলাদা কেউ নয়। এ ডি ও, বাঁদিকের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, বাঁদিকের ত্রিভুজটা এ ডি ও, যদি আমি একটু কালার করে দিই, রং করে দিই, এ ডি ও এই ত্রিভুজটা, আর ডান দিকের যে ত্রিভুজটা আমি এঁকেছি, ডান দিকের ত্রিভুজটা, এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। অর্থাৎ যদি এটাকে ভাঁজ করি, ওডি বরাবর ভাঁজ করি, তাহলে বি বিন্দুটা কিন্তু এর সঙ্গে মিশে যাবে। গতদিন যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কাজে লাগাই। দেখো এই যে ত্রিভুজ এ ও ডি বাঁদিকেরটা, আর একটা হচ্ছে বি ও ডি ডান দিকেরটা, আমি কি দেখিয়েছি? আমি দেখিয়েছি এই বাহুটা, অর্থাৎ ও এ বাহু আর ও বি বাহু সমান একই বৃত্তের ব্যাসার্ধ, দেখতে পাচ্ছ। আমি দেখিয়েছি এ ডি আর বিডি সমান, কারণ অর্থ দাঁড়াচ্ছে যে এ ডি সি বাঁদিকের কোণটা, অর্থাৎ এ ডি সি, আর ডান দিকের কোণটা যেটা ছিল বি ডি সি, বি ডি সি এই কোণটা সমান হবে, অর্থাৎ এদের মান হবে 90 ডিগ্রি। এটা আমাকে দেখাতে বলেছে। শর্ত কি দিয়ে দেওয়া আছে? তাহলে দেওয়া আছে যে এবি ব্যাস নয় জ্যা, তার উপর আমি একটা সরলরেখা টেনেছি, যে সরলরেখাটার কি কাজ করেছে, এবি জ্যাকে সমান দুটো টুকরো করে দিয়েছে। দেওয়া আছে যে এডি আর বিডি সমান, এটা প্রদত্ত। এটা প্রদত্ত, প্রদত্ত মানে যেটা গিভেন, দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেই দেওয়াটাকে কাজে লাগিয়ে আমাকে দেখাতে হবে, এটাকে প্রমাণ করতে হবে, যেটা সেটা দেখাতে হবে। আমি লিখে দিচ্ছি একটু পরে, বইতেও লেখা আছে।
তো আপাতত আমি এটা যেহেতু বোঝানোর জন্য করেছি, এটা আমি মুছে দিই। ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস তোমাদের অঙ্কের উপর ক্লাস নিয়ে চলেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10-এর উপপাদ্য। যেটা দেখতে পাচ্ছ 33 নম্বর উপপাদ্য, এটা কয়েকবার মাধ্যমিকে দিয়েছে। আমরা এই উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ 32 নম্বর উপপাদ্য, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এখনো পর্যন্ত যারা সেটা দেখোনি, দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে খুবই সুবিধা হবে। অর্থাৎ আগের দিনের ভিডিওর সঙ্গে যদি আজকের ভিডিও পাশাপাশি রেখে আমি কম্পেয়ার করে দেখি, তাহলে এটা বলতে পারবো যে গত দিনের যে বিষয়বস্তুটা ছিল সেইটাই আজকে তার উল্টোটা প্রমাণ করবে। খুব সোজা, গত দিনেরটা বুঝলে আছে ওডিটা এ বি এর ঠিক মিডল পয়েন্টে এসে মিশেছে। মিডল পয়েন্টের মেশার অর্থ হচ্ছে এডি আর বিডি সমান, সেটা আমরা লিখেছি। এডি আর বিডি সমান, কোথায় প্রথমে লিখেছি এডি আর বিডি সমান। আর ওডিটা হয়ে গেল সাধারণ বাহু। এটা দেখানোর পর বলে দিচ্ছি দুটো ত্রিভুজ যেটা আছে, প্রথমটাকে যদি 1 নম্বর নাম দিই, পরেরটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে বলতে পারছি দুটো ত্রিভুজ একই ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ, সবকিছুই সমান, সর্বসম মানে। অর্থাৎ যদি আমি এরকম করে ভাঁজ করি, তাহলে দেখতে পাবে একটার সঙ্গে আর একটা হুবহু মিশে আছে। মিশে যখনই থাকলো তখন দেখলাম এখানে যে একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটা দেখো এই ক্ষেত্রে এই কোণটার সঙ্গে সমান ছিল। এই দুটো কোণই কিন্তু সমান হয়ে গেল। এই কোণটার এটা অনুরূপ কোণ, একই রকম কোণ হচ্ছে, তাহলে এই দুটো কোণের মান সমান হয়ে যাচ্ছে। আমি সেই ক্ষেত্রে যেহেতু এরা সর্বসম হচ্ছে, সর্বসম হওয়ার জন্য আমি বলতে পারছি, অতএব আমি লিখতে পারবো যে বাঁদিকের ত্রিভুজের এই কোণটা এ ডি ও, এ ডি ও, আর ডান দিকের ত্রিভুজের এই কোণটা একই রকম কোণ। ভাঁজ করলে যেহেতু দেখবে এই কোণটার সাথে এই কোণটা মিশে যাচ্ছে, সেটা হচ্ছে বি ডি ও। এরা পরস্পর সমান। এরা পরস্পর সমান হলো কেন? সমান হলো কারণ ত্রিভুজ দুটো সর্বসম বলে। এখন দেখো যে একটা সরল রেখার ওপরে, এই যে একটা সরল রেখা ছিল এবি সরল রেখা, একটা সরল রেখার ওপরে, এবি একটা সরল রেখা, তার ওপরে অন্য একটা সরলরেখা দণ্ডায়মান হয়েছে, যেটা কিনা ওডি। দণ্ডায়মান হওয়ার পরে দুদিকের কোণ সমান হয়ে গেছে। দুদিকের কোণ, বাঁদিকের কোণ ডান দিকের কোণ সমান হয়েছে। যেহেতু এটা একটা সরলরেখা, ফলে এই পুরো কোণটা 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয়, দুদিকে সমান হতে গেলে তাহলে কোনো উপায় নেই, 90 হতে হবে ডান দিকেরটাকে, 90 হতে হবে বাঁ দিকেরটাকে। এছাড়া তো দুদিকে সমান হতে পারবে না, যেহেতু সমান বলছি। দুদিকে সমান হয়েছে, তো সমান তখনই হবে যদি ডান দিকেরটা এবং বাঁ দিকেরটার যে পরিমাপ সেটা 90 ডিগ্রি করে হয়। অর্থাৎ এওডি এটা 90 ডিগ্রি হতে হবে, বিওডি এটাকেও 90 ডিগ্রি হতে হবে। তাই হয়েছে যদি একটা সরল রেখার একটা সরল রেখার উপর দণ্ডায়মান হয়ে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তখন তাকে বলা হবে যে সেই সরল রেখাটা অন্য সরল রেখাটার উপর লম্ব। যেহেতু 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, অর্থাৎ ওডি সরল রেখাটা আমি লিখতে পারবো এবি সরল রেখা, যেটা কিনা জ্যা ছিল, তার উপরে লম্ব। এটাই আমাকে প্রমাণ করার কথা ছিল, সেটা আমরা প্রমাণ করলাম, প্রমাণিত। এই ছিল আমাদের আজকের উপপাদ্য, যেটা কিনা গত দিনের উপপাদ্যের সঙ্গে কম্পেয়ার করে আমি দেখলে বা কম্পেয়ার করে যদি পড়ি, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো। মাধ্যমিকে এটা কয়েকবার দিয়েছে, এটা পড়ে রাখবে।